বাঁচাও, আমার সম্মান লুটে নিল, বাঁচাও কেউ আমায়। এই কি করছেন কি আপনি? এমন করে চিৎকার করছেন কেন? চিৎকার করব না তো কি করব? আপনি আমার সম্মান হানি করছেন, আর আমি কিনা চুপ করে থাকবো? আমি আপনার সম্মান হানি করলাম কখন? আমি তো। শুভ নিজের কথাটা সম্পূর্ণ করার আগেই থমকে গেল। শুভ সিনথিয়ার চোখের দিকে তাকাতেই দেখতে পেল সিনথিয়া শুভর পায়ের দিকে তাকিয়ে নিজের চোখ নামিয়ে ফেলল। সিনথিয়া নিজের চোখ নামিয়ে ফেলতেই শুভ নিজের পায়ের দিকে তাকিয়ে দ্রুত নিজের টাওয়ালটা ঠিক করে নিল। আপনারা হয়তো ভাবছেন আসলে ঘটনা কি, তবে বলি। শুভ আজ দীর্ঘ 20 বছর পর নিজের দেশে ফিরেছে। শুভ দেশে ফিরে নিজের বাড়িতে আসতেই পরিবারের সকলের সাথে শুভর দেখা হয়ে গেল। শুভর পরিবারের লোকেরা এত বছর পর শুভকে দেখে অনেক খুশি হলো। শুভ সকলের সাথে দেখা করে নিজের ঘরে চলে আসলো। শুভ নিজের ঘরে এসে প্রথমে শাওয়ার নিয়ে ফেললো, আর তারপর একটা ফোন কল পেয়ে কথা বলতে ব্যালকনিতে চলে যায় সে। শুভ কথা বলা শেষ করে নিজের ঘরে ফিরে আসতেই কল থেকে পানি পড়ার শব্দ পায়। শুভ পানি বন্ধ করতে শাওয়ার রুমের দরজা ধাক্কা দিতেই কোথা থেকে যেন তাদের বাড়ির কাজে মেয়ে সিনথিয়া চলে আসে শুভর সামনে। শুভ নিজেও এমন দৃশ্য দেখার জন্য প্রস্তুত ছিল না। আচমকা শুভ সিনথিয়াকে দেখে ভীষণ রকম চমকে যায়, আর সিনথিয়া চিৎকার করে ওঠে। আর তারপর কি হলো তা তো আপনাদের জানা। শুভ নিজের টাওয়াল ঠিক করে নিয়ে সিনথিয়াকে উদ্দেশ্য করে বলল, হয়েছে, এখন তাকাতে পারেন আপনি। ছি, দেশের বাইরে থাকলে মানুষ এতটা নীচ হয়ে যায়, আগে জানতাম না আমি। ও হ্যালো, তখন থেকে আপনার বাজে কথাগুলো শুনছি আমি, কিন্তু আর নয়। আপনি আমার শাওয়ার রুমে কি করছিলেন, আর দরজাটা কেন লক করেননি সেটা আমায় আগে বলুন। শুভর প্রশ্ন শুনে সিনথিয়া খানিক ঘাবড়ে গেল, আর শুভকে বলল, না মানে আমার শাওয়ার রুমে আজ 7 দিন ধরে পানি আসছে না কেন যেন, তাই আমি এখানেই শাওয়ার নিতে চলে আসি। আমি জানতাম না এখানে আপনি থাকবেন, যদি জানতাম তবে আসতাম না। তার মানে তো পরিষ্কার এখানে একটা ভুল বোঝাবুঝি হয়েছে, এসবের জন্য আমরা কেউ দায়ী না। স্যার, আমি এখন আসছি, কেমন ক্ষমা করে দিবেন আমায়। সিনথিয়া নিজের ভুলটা বুঝতে পারতেই লেজ গুটিয়ে পালিয়ে গেল। সিনথিয়া শুভর রুম পরিত্যাগ করতেই শুভ আনমনে এসে ফেলল। আজ তো শুভরও মান সম্মান যেতে যেতে বেঁচে গেছে। সিনথিয়া যেমন করে চিৎকার করেছিল, তাতে করে বাড়ির কেউ এসে যদি এই অবস্থায় সিনথিয়া আর শুভকে দেখে ফেলতো, তবে অনেক বড় ঝামেলা হয়ে যেত। সিনথিয়া চলে যাওয়ার পর শুভ নিজের জামা কাপড় পরে ফেলল। বিকেলের দিকে শুভ নিজের রুমেই বসেছিল। এমন সময় সিনথিয়া শুভর জন্য 1 কাপ কফি নিয়ে আসে শুভর ঘরে। সিনথিয়া শুভর ঘরে কফি নিয়ে এসে কোনো কথা না বলে কফির কাপটা টেবিলের উপর রেখে দেয়। সিনথিয়া কফির কাপটা টেবিলের উপর রেখে দিয়ে চলে যেতে নিতেই শুভ সিনথিয়াকে উদ্দেশ্য করে বলে ওঠে, এই মেয়ে দাঁড়াও, এমন করে চোরের মতো পালিয়ে যাচ্ছ কেন? ও হ্যালো, আপনি আমাকে চোর বললেন কেন? আমি মোটেও চোর না। ওকে তো কি, যেমন করে পালিয়ে যাচ্ছ তাতে করে তো আমার মনে হচ্ছে তুমি একটা ছোটখাটো চোর না, বরং একদম ডিগ্রি প্রাপ্ত চোর। শুভর বলা কথাটা সিনথিয়ার গায়ে লাগলো। সিনথিয়ার মোটেও হজম হলো না শুভর কথাটা। সিনথিয়া অনেক সৎভাবে এই বাড়িতে কাজ করে থাকে। সিনথিয়ার আজ অব্দি কেউ কখনো চোর বলতে পারেনি, আর সেখানে কিনা শুভ একদিন এই বাড়িতে এসে তাকে চোর বলছে। সিনথিয়ার ইগো হার্ট হলো। সিনথিয়া খানিক রেগে গিয়ে শুভর দিকে অগ্নিদৃষ্টিতে তাকালো। সিনথিয়া শুভর দিকে অগ্নিদৃষ্টিতে তাকাতেই শুভ নিজের ঠোঁটজোড়া বাঁকিয়ে মুচকি একটা হাসি দিল। সিনথিয়া শুভর হাসিটা দেখে আরো বেশি রেগে গেল। সিনথিয়ার আগে গজগজ করে উঠে শুভকে বলল, আচ্ছা, আপনার সম্মান কোথায় বলতে পারেন? আমার সাথে আপনি এমন করছেন কেন? কি ক্ষতি করেছি আমি আপনার? লে, আমার কোনো সমস্যা নেই, আমি তো তোমাকে পালিয়ে যেতে দেখে জিজ্ঞেস করলাম চোরের মতো পালিয়ে যাও কেন, এতে রাগ করার কি আছে শুনি? আমি যেসব কথা শুনতে পারি না, আপনি সেসব কথা বললে রাগ হব না তো কি হব বলুন? জাগে বড় সাহেব, আপনাকে কফি খেয়ে ওনার ঘরে যেতে বলেছে, দয়া করে চলে যাবেন, আসছি। ওকে ফাইন। শুভ সিনথিয়াকে আর কিছু বলল না। শুভ দ্রুত নিজের কফিটা খেতে লাগলো। শুভ কফি খেয়ে নিয়ে সোজা চলে যায় নিজের বাবার ঘরে। শুভ নিজের বাবার ঘরে এসে বাবাকে ডাকলো। শুভ বরাবর নিজের বাবাকে অনেক ভয় করে। শুভর বাবা যখন যা বলে শুভ ঠিক তাই করে থাকে। নিজের বাবার সকল আদেশ শুভ অক্ষরে অক্ষরে পালন করে থাকে। শুভ নিজের বাবার ঘরের সামনে এসে মিনিট খানেক সময় দাঁড়িয়ে অপেক্ষা করতেই শুভর বাবা মিস্টার আফজাল চৌধুরী শুভকে উদ্দেশ্য করে বলল, শুভ বাবা, আয় ভেতরে আয়। জি বাবা, আপনি আমাকে ডেকেছিলেন বাবা?
হ্যাঁ, ডেকেছিলাম। দেখো শুভ, ছোটবেলা থেকেই পড়াশোনার জন্য তুমি আমাদের থেকে অনেক দূরে ছিলে। আজ এত বছর পর তুমি আমাদের কাছে ফিরেছো। আমি জানি এখানে এসে বিজনেস স্টার্ট করবে, তবে আমি যে আমার ছেলের পাশে একজন পুত্রবধূ দেখতে চাই। তুমি কি আমাদের সেই ইচ্ছাটা পূরণ করবে না? আফজাল চৌধুরীর কথাটা কানে আসতেই শুভ নিজের মাথাটা নিচু করে ফেলল। শুভ এত তাড়াতাড়ি বিয়ের সিদ্ধান্ত নিতে চাইছে না। শুভ এতটা বছর ভিনদেশে পড়েছিল নিজের পড়াশোনার তাগিদে। এখন দেশে ফিরে শুভ চাইছে নিজের জীবনকে এক্সপ্লোর করতে। কিন্তু এখানে আসার পর থেকে সকলের মাথা ব্যথার কারণ হয়েছে শুভর বিয়ে। সবাই শুভর বিয়ে নিয়ে শুভর পেছনে পড়ে গেছে। শুভ সকলের সামনে নিজের ইচ্ছের কথা বলতে পারলেও নিজের বাবার সামনে শুভ কোনো কথাই বলতে পারে না। শুভ নিজের মাথাটা নত মস্তক করে দাঁড়িয়ে আছে নিজের বাবার সামনে। শুভকে নিশ্চুপ দেখে মিস্টার আফজাল চৌধুরী নিজের ছেলেকে উদ্দেশ্য করে কৌতূহলী কণ্ঠে বলে, কি হলো শুভ, কোনো কথা বলছো না যে? তোমার বাবার কথাটা কি তোমার পছন্দ হয়নি? না, তেমন কোনো ব্যাপার না বাবা, তবে আমি চাইছি কিছুদিন অপেক্ষা করতে। তাছাড়া বিয়ের আগে তো আমার একটু মানসিকভাবে প্রস্তুতিও নিতে হবে, তাই না? বুঝতে পেরেছি আমি। ঠিক আছে, তুমি প্রস্তুতি নাও, আমিও মেয়ে দেখতে থাকি। ঠিক আছে বাবা। শুভ নিজের বাবা মিস্টার আফজাল চৌধুরীর সাথে আরো কিছু কথা বলে নিজের বাবার ঘর থেকে বেরিয়ে নিজের ঘরের দিকে চলে আসতে নিল। শুভ তার বাবার ঘর থেকে বেরিয়ে নিজের ঘরের দিকে এগিয়ে আসছে আর আপন মনে ভাবছে তার বাবা তাকে এক্ষুনি বিয়ের জন্য কেন চাপ দিচ্ছে। শুভ এখন নিজের জীবনটাকে নিজের মতো করে উদযাপন করতে চায়। এইসবের মাঝে কোনো বাধা শুভ একদম সহ্য করবে না। শুভ নিজের বাবার ঘর থেকে বেরিয়ে সোজা নিজের ঘরের দিকে চলে আসতে নিল। শুভ তার ঘরের দিকে চলে আসতে নিতেই আচমকা শুভর কানে ভেসে আসলো তাদের বাড়ির কাজের মেয়ে সিনথিয়ার কণ্ঠস্বর। সিনথিয়ার কণ্ঠস্বর কানে আসতেই শুভর পাজোড়া ঠাই থমকে দাঁড়ালো। শুভর ঠাই থমকে দাঁড়িয়ে নিজের ঘাড় গুড়িয়ে কিচেনের দিকে তাকাতেই দেখতে পেল সিনথিয়া শুভর কাজিন রাফার সাথে শুভর ব্যাপারে কথা বলছে। শুভ আড়ালে দাঁড়িয়ে সিনথিয়া আর রাফার কথা শোনার চেষ্টা করলো। শুভ কিচেনের দিকে কান দিতেই শুনতে পেল সিনথিয়া রাফাকে বলছে, আল্লাহ, তোকে আর কি বলবো, তোর কাজিন আছে না শুভ, আল্লাহ এতটা খারাপ লোক আমি আমার জীবনে আর দুটো দেখিনি। ছি ছি ছি। এই সিনথিয়া, তুই এসব কি কথা বলছিস? জানিস শুভ ভাইয়া শুনতে পেলে কি মনে করবে? ওমা, আমি কি মিথ্যা বলছি নাকি? উনি ইচ্ছে করে আমার সাথে ফাজলামি করে। মানে আমি শাওয়ার নিতে গেছি, সেটা দেখে উনি ইচ্ছে করে আমার শাওয়ার রুমের দরজায় ধাক্কা দিল। হায় আল্লাহ, বলিস কি? কিছু দেখে ফেলেনি তো? পাগল নাকি? আমি কি এতটাই সস্তা নাকি যে আমাকে দেখে ফেলবে? আমি নিজেকে সব সময় ফুল সেফটি দিয়ে থাকি। যাক বাবা, তাহলে আর চিন্তা নেই। আরে এইটুকু শুনেই তোর চিন্তা করা চলে গেল? আরো কথা তো আছে যেগুলো আমি এখনো তোকে বলিনি, সেসব শুনবি না? বলিস কি রে, আরো ঘটনা আছে? হ্যাঁ, তবে আর কি বলছি, ওই অসভ্য ছেলেটা নিজের টাওয়ালটাও সামলে রাখতে পারে না। আমি তো ভুল করে ওর সব দেখে ফেলেছি। সিনথিয়ার কথাটা শুনে কেউ অবাক হোক বা না হোক, শুভ ঠিক অবাক হয়ে গেল। শুভ এত বছর ধরে যেই সম্পদ নিজের সবটা দিয়ে রক্ষা করে গেছে, সেই সম্পদ কিনা সিনথিয়া দেখে ফেলেছে। সিনথিয়ার কথা শুনে শুভর চোখ জোড়া ছানাবড়া হয়ে যায়। ওইদিকে রাফাও খানিক অবাক হয়ে সিনথিয়াকে কৌতূহলী কণ্ঠে জিজ্ঞেস করে, এই কিসব বলছিস তুই? সব দেখে ফেলেছিস তুই? একদম সব। ছি, এইসব দেখে তো আমার মাথা ঘুরে গেছে। কেন কেন, তোর কি মনে অন্য কোনো ইচ্ছের আবির্ভাব হয়েছিল? ধুর, আমার আর কোনো কাজ নেই তাই না? ওইসব ইচ্ছে টিচ্ছে আমার মনে আসে না। আমি তো ভাবছি ওনার স্ত্রী যে হবে তার কি হবে। আল্লাহ মেয়েটাকে হেফাজত করিও। দেখ সিনথিয়া, এখন এসব কথা ছাড়। তোর কথাবার্তা শোনার পর থেকে আমার নিজের মাথায় হ্যাং হয়ে গেছে। আমি এখন আসি, কেমন? হ্যাঁ, তোকে আর বলে কি লাভ? তোর তো আদরের কাজিন, নিজের ভাইয়ের সম্পর্কে এসব শোনার পর তোর নিজেরও খারাপ লাগবে, এটাই স্বাভাবিক। সিনথিয়ার কথাটা শেষ হতেই রাফা আর কিছু না বলে সিনথিয়ার সামনে দিয়ে কিচেন থেকে বেরিয়ে আসলো। রাফা কিচেন থেকে বেরিয়ে আসতে নিতেই শুভ নিজের সুকৌশলে সকলের চোখ ফাঁকি দিয়ে নিজের ঘরে চলে আসলো। শুভ নিজের ঘরে এসে আপন মনে ভাবছে এই সিনথিয়ার কি ব্যবস্থা করা যায় সেটা নিয়ে। সিনথিয়া আজ রাফার সামনে শুভর মান সম্মানের 18টা বাজিয়ে দিল। শুভ মানছে যে একটা দুর্ঘটনার কারণেই তাদের দুজনের মাঝে এমন একটা অবস্থা হয়েছে, কিন্তু তার মানে এই না যে সিনথিয়া সেসব কথা এমন ঢাক পিটিয়ে বলে বেড়াবে। বেচারা শুভ নিজের বোনের সামনে আর মুখ দেখানোর মতো অবস্থা রাখলো না সিনথিয়া। শুভ রাগে লজ্জায় আপন মনে বিড়বিড় করে বলতে লাগলো, আমার সবকিছু দেখে নিয়েছো তাই না সিনথিয়া?
ওয়েট, তোমাকে এখন অনেক কিছু দেখানোর বাকি আছে, সেসবও তোমাকে দেখতে হবে। তুমি জানো না আমি কি জিনিস? আমার মান সম্মানের ফালুদা বানানোর খুব শখ তোমার, তাই না? তোমার সব শখ আমি নিজ হাতে পূরণ করব। শুভ কথাটা বলতেই তার ঠোঁটের কোণে বাঁকা একটা হাসির রেখার উদয় হলো। শুভ আসলে সামনে কি করতে চলেছে সেটা কেউ জানে না, আর সিনথিয়ার সাথে যে সামনে কি হবে সেটাও সিনথিয়া আজও করতে পারছে না। শুভ নিজের মাথাটা ঠান্ডা করে সিনথিয়াকে চিৎকার করে দুবার ডাকলো। সিনথিয়া শুভর ডাক শুনে দৌড়ে শুভর ঘরের দিকে এগিয়ে আসলো। সিনথিয়া শুভর ডাক শুনে দৌড়ে শুভর ঘরে চলে আসতেই শুভকে উদ্দেশ্য করে সিনথিয়া বলল, স্যার, আপনি কি আমাকে ডেকেছেন? হ্যাঁ, আপনাকে ডেকেছি। তা কোথায় ছিলেন? আমার ডাক কি আপনার কানে যায়নি? না মানে স্যার, আমি একটা কাজ করছিলাম তাই শুনতে পাইনি। আপনি বলুন না কি জন্য ডেকেছেন। সিনথিয়ার কথাটা শেষ হতেই শুভ নিজের বিছানার উপর থেকে উঠে পড়লো আর সিনথিয়ার দিকে ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো। শুভ সিনথিয়ার দিকে এগিয়ে আসছে আর সিনথিয়া ধীরে ধীরে শুভর দিক থেকে এক পা করে পিছিয়ে যেতে লাগলো। সিনথিয়া পিছিয়ে যেতে যেতে দেয়ালের সাথে তার পিঠ লেগে গেল। এবার আর সিনথিয়ার কোনো উপায় নেই পিছিয়ে যাওয়ার। সিনথিয়া শুভর চোখের দিকে তাকাতেই দেখতে পেল একদম অদ্ভুত নেশা লেগে আছে শুভর চোখে। সিনথিয়া থমকে যাওয়ার পরেও শুভ তার দিকে এগিয়ে আসছে। সিনথিয়া এবার নিজের বুকে খানিক সাহস সঞ্চয় করে শুভকে উদ্দেশ্য করে বলল, এসব কি হচ্ছে? আপনি আমার দিকে এমন করে এগিয়ে আসছেন কেন? কেন এগিয়ে আসছি সেটা কি তুমি এখনো বুঝতে পারছো না? ওয়েট, আর একটু অপেক্ষা করো, তারপর আমি তোমাকে সব কিছু বুঝিয়ে দিব। দেখুন স্যার, আপনি কিন্তু আমার উপর এখন অন্যায় করছেন। একটা কথা মাথায় রাখবেন, আমি নারী বলে আমাকে কমজোর ভাববেন না। আমি কিন্তু অনেক শক্তিশালী। তাই নাকি? কত শক্তি তোমার! আজ তোমার সব শক্তি আমি বের করব। শুভ নিজের কথাটা শেষ করতেই সিনথিয়ার দিকে এগিয়ে আসলো। শুভ সিনথিয়ার খুব কাছে চলে এসেছে। সিনথিয়া নিজের চোখ বন্ধ করে বিধাতার কাছে প্রার্থনা করছে যাতে করে শুভ তার কোনো ক্ষতি না করে। শুভ সিনথিয়ার দিকে এগিয়ে এসে আলতো করে সিনথিয়ার এলোমেলো হয়ে থাকা চুলগুলো নিজের হাতে আলতো করে ঠিক করে দিয়ে সিনথিয়ার মুখের কাছে নিজের মুখটা নিয়ে এসে সিনথিয়াকে উদ্দেশ্য করে ফিসফিস করে বলল, কি হলো? এত সাহসী নারী এমন করে নেতিয়ে পড়লো কেন? এখন কি আর মুখে কোনো কথা নেই? কথা থাকবে কি করে? আপনি যখন একটা মেয়েকে এমন একা পেয়ে জোর করতে থাকবেন তখন কি আর কারোর মুখে কোনো কথা থাকে? আহা, তাই নাকি? তার মানে তুমি এখন বলতে চাও আমি তোমাকে জোর করেছি? হ্যাঁ, তাই তো করছেন। তা না হলে আমার এত কাছে কেন এসেছেন আপনি? আপনি কি ভেবেছেন আমি কিচ্ছু জানি না? আপনাদের মতো বড় লোকের ছেলেরা তো আমাদের মতো গরিব মেয়েদের সাথে এমনটাই করতে চায়। সেসব কি আমার বোঝার বাকি আছে নাকি? সিনথিয়ার কথাটা কানে আসতেই শুভ খানিক শকড হয়ে গেল। এই মেয়ে এসব পাগলের মতো বলছেটা কি? শুভ তো সিনথিয়ার সাথে একটু ফাজলামি আর সিনথিয়ার থেকে জবাব চাইতে সিনথিয়ার কাছে এগিয়ে আসছিল। এর মানে এই নয় যে শুভ সিনথিয়ার উপর জোর করেছে, অথচ সিনথিয়া কিনা এখন বলছে শুভ তাকে জোর করছে। সিনথিয়ার কথা শুনে শুভর অনেক রাগ হলো। শুভ সিনথিয়াকে ঝাড়ি দিয়ে বলল, হোয়াট দ্য হেল, কি সব বলছো তুমি? আমি তোমাকে জোর করব কেন? আর শোনো মেয়ে, আমি চাইলে 1000টা মেয়েকে নিজের হাতের ইশারায় নাচাতে পারি। আমার কোনো ইচ্ছা নাই তোমার মতো কারোর সাথে কিছু করার। যদি তাই হয় তবে আমার এত কাছে কেন এসেছেন? দূরত্ব বজায় রাখতে পারেন না কেন? কারণ আমি এমন করে কথা বলি। সরি, তোমার সাথে আমি এত কথা কেন বলছি? তোমার কোনো যোগ্যতা নেই আমার কথা শোনার। তবে হ্যাঁ, একটা কারণে তোমাকে আমি এখানে ডেকেছি। কি কারণে ডেকেছেন? তুমি আমার নাম খারাপ করছো কেন? আমার কাজিনের সামনে কি সব উল্টাপাল্টা কথা বলছিলে তুমি? তুই জানো না সেই দিন আসলে কি হয়েছিল? ওমা, আপনি এই কথাটা কি করে জানতে পারলেন? তার মানে আপনি আড়ি পেতে আমার কথা শুনছিলেন? ছি, আপনার মাঝে মেয়েদের স্বভাব দেখা যাচ্ছে। আপনি সত্যিই পুরুষ। সিনথিয়ার সম্পূর্ণ কথাটা বলতে পারলো না। শুভ জানে সিনথিয়ার ওই মুখ থেকে এখন কি কথা বের হতে চলেছে, তাই শুভ সিনথিয়ার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। সিনথিয়া শুভর এমন অগ্নি দৃষ্টিতে তাকানো দেখে সম্পূর্ণ কথাটা বলতে পারলো না। তার আগেই সিনথিয়া নিশ্চুপ হয়ে গেল। সিনথিয়া নিশ্চুপ হয়ে যেতেই শুভ সিনথিয়াকে উদ্দেশ্য করে দাঁতে দাঁত চেপে বলতে লাগলো, এক্ষুনি আমার ঘর থেকে বেরিয়ে যাবে। আমি যেন তোমার এই মুখটা আমার চোখের সামনে আর কখনো না দেখতে পাই। মাইন্ড ইট। সরি স্যার, আমি আসলে একটু বেশি কথা। শাট আপ। আর একটা কথাও নয়, আমি আর তোমার মুখ থেকে একটাও কথা শুনতে চাই না। গেট আউট। শুভ সিনথিয়ার একটা কথাও শুনলো না। শুভ সিনথিয়াকে সরাসরি নিজের ঘর থেকে বেরিয়ে যেতে বলল। সিনথিয়া আর কি করবে? সিনথিয়া সবসময় একটু বেশি কথা বলে, আর এই কারণেই প্রায় সময় সকলের সামনে তার মাথা হেট হয়।
আজও তার ব্যতিক্রম ঘটল না। সিনথিয়া নিজের মাথাটা নিচু করে শুভর ঘর থেকে বেরিয়ে চলে গেল। সিনথিয়া শুভর ঘর থেকে বেরিয়ে যেতেই শুভ একটা দীর্ঘশ্বাস ফেলল। এই মেয়েটা যদি আর কিছু সময় শুভর সামনে থাকতো তবে শুভর পাগল হয়ে যাওয়া লাগতো। সিনথিয়া চলে যাওয়ার পর শুভ নিজের পড়ার টেবিলে বসে ল্যাপটপ অন করে কিছু কাজ করে নিল। ওইদিকে সিনথিয়া শুভর ঘর থেকে বেরিয়ে সোজা চলে আসলো রান্নাঘরে। শুভর মা সিনথিয়াকে বলেছে আজ দ্রুত রান্না শেষ করতে, কিন্তু সিনথিয়ার আজকেই রান্না লেট করে হচ্ছে। সিনথিয়া দ্রুত হাত চালাচ্ছে। প্রায় ঘন্টা খানেক সময় পর শুভর মা মিসেস সাবিনা খাতুন রান্নাঘরে এসে সিনথিয়াকে জিজ্ঞেস করলো, এই মেয়ে, রান্না শেষ হয়েছে তোর? না বড় মা, এখনো শেষ হয়নি, তবে হয়ে যাবে। আর অল্প রান্না বাকি আছে। অল্প রান্না বাকি আছে মানে? সেই কখন তোকে বলেছি তাড়াতাড়ি রান্না করতে, আর তুই এখন বলছিস আরো সময় বাকি আছে? বলি, কাজ করতে এসেছিস নাকি ফাজলামি করতে এসেছিস? এমন করে কাজ করলে তো তোকে আর এই বাড়িতে বেশি দিন রাখা যাবে না। বড় মা, আমি তো দ্রুত রান্না করার চেষ্টা করেছি, তবে বুঝতে পারলাম না কেন যে লেট হয়ে গেল। আমি এত কথা শুনতে চাই না। আমার ছেলে যদি আর সময় মতো খাবার খেতে না পারে তবে দেখিস আমার থেকে খারাপ আর কেউ হবে না। সাবিনা খাতুন কথাটা শেষ করতেই রাগে ফুঁসতে ফুঁসতে কিচেন থেকে বেরিয়ে গেল। সাবিনা খাতুন বরাবর অনেক শক্ত মনের একজন মানুষ, খানিক অহংকারীও বটে। তিনি কখনোই নিজের থেকে নিচু ধরনের লোকের সাথে ভালো ব্যবহার করেন না, আর না কখনো তাদের সাথে সম্পর্ক রাখেন। সাবিনা খাতুন বিশ্বাস করেন যে এই সমাজে কিছু বড় পেতে হলে অবশ্যই বড় লোকেদের সাথে উঠা বসা থাকতে হবে। আর এই কারণেই তিনি নিজের আপন ছেলেকে নিজের কাছ থেকে এতটা দূরে উচ্চ শিক্ষা অর্জনের জন্য পাঠিয়ে দিয়েছিলেন। সাবিনা খাতুনের স্বামী মানে শুভর বাবা আবার তার মায়ের মতো নয়। শুভর বাবা সকলের সাথে মিলেমিশে চলতে পছন্দ করেন, এটা শুভর বাবার স্টাইল। এদিকে দেখতে দেখতে দুপুরের খাবার খাওয়ার সময় হয়ে আসলো। সবাই খাবার টেবিলে এসে উপস্থিত হতেই সিনথিয়া সকলের জন্য খাবার বেড়ে দিল। শুভ খাবার খেতে চলে এসেছে। সিনথিয়া সকলকে খাবার বেড়ে দেওয়ার পর সবাই একে একে খাবার খাওয়া শুরু করে দিল। শুভর মা সাবিনা খাতুন খাবার মুখে তুলতেই ওনার মুখটা কুঁচকে উঠল, কারণ আজকের রান্নাতে লবণ হয়নি। সাবিনা খাতুন নিজের মুখটা কুঁচকে ফেলে সিনথিয়ার দিকে দৃষ্টিপাত করে দাঁতের দাঁত চেপে বলে উঠলেন, এই ছোট লোকের বাচ্চা, এটা কি রান্না করেছিস? মুখে তোলার মতো হয়েছে এই রান্না? বড় মা, রান্না তো আমি ঠিক। সিনথিয়া সম্পূর্ণ কথাটা বলতে পারল না। তার আগেই সাবিনা খাতুন নিজের সামনে থাকা তরকারির বাটি নিজের হাতে তুলে নিয়ে সিনথিয়ার মুখের উপরে ছুঁড়ে মারল। শুভর মা সিনথিয়ার মুখের উপর তরকারির বাটি ছুঁড়ে মারতেই তরকারিগুলো সিনথিয়ার মুখের উপর এসে পড়ল। গরম তরকারি মুখের উপর এসে পড়তেই সিনথিয়া একটা চিৎকার করে উঠে নিজের জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। শুভ নিজের মায়ের পাশে বসেই এসব কিছু দেখতে থাকলো। শুভ নিজেও খানিক শকড হয়ে যায় তার মায়ের এমন কাজ দেখে। শুভ এখন কি বলবে বা কি করবে কিছুই যেন শুভর মাথায় আসছে না। শুভ ধুম করে নিজের চেয়ার থেকে উঠে পড়ে দৌড়ে গিয়ে সিনথিয়ার পাশে বসে পড়লো আর সিনথিয়ার মুখে পানি ঢেলে দিল। গরম তরকারি বলে কথা, মুখে সেক লাগতে পারে। শুভ সিনথিয়ার মুখে পানি দিয়ে তরকারিটা পরিষ্কার করে দিতে দিতে নিজের মায়ের মুখের দিকে তাকালো আর বলতে লাগলো, মা, আপনি কি মানুষ? সরি টু সে, আমার মনে হচ্ছে না আপনি কোনো সুস্থ মানুষ, আর আপনার মাঝে কোনো মনুষ্যত্ব আছে। শুভর কথাটা শুনে তার মায়ের আরো রাগ উঠে গেল। শুভর মা শুভকে বাহিরে পড়াশোনা করিয়েছে, এই কাজের মেয়ের পক্ষে কথা বলার জন্য নয়। শুভ যেন নিজের অবস্থানটা বোঝে সেটার জন্য। মিসেস সাবিনা খাতুন চরম ভাবে রেগে গিয়ে বসা থেকে উঠে পড়লেন। সাবিনা খাতুন বসা থেকে উঠে পড়ে রাগে গজগজ করতে করতে শুভর দিকে এগিয়ে এসে একটা ঝাড়ি দিয়ে শুভকে বললেন, ছি খোকা ছি, তোকে বাহির থেকে পড়াশোনা শিখিয়ে এনেছি কি এইসব দেখার জন্য? একটা কাজের মেয়েকে নিয়ে পড়ে আছিস তুই? সরি মা, এই কোনো কাজের মেয়েকে নিয়ে পড়ে থাকা নয়, এই মেয়েটাকে সাহায্য করা বলে, আর আমি সবসময় একজন অসহায়ের পাশে আছি। শুভ আর একটাও কথা বলল না। শুভ লজ্জায় নিজের মায়ের দিকেও তাকাতে পারছে না। এতটা নিচ তার মা, সেটা ভাবতেই শুভর মাথা ঘুরে যায়। একজন নারী হয়ে অন্য একজন নারীকে এমন করে ছোট করতে পারে কি করে তার মা? অহংকার একটা মানুষকে একটু একটু করে শেষ করে দেয়। অহংকারী মানুষ না নিজের ভালো কখনো চিন্তা করে, আর না সে অপরের ভালো চিন্তা করে। অহংকারী মানুষ সবসময় আশেপাশের লোকদের ছোট করাতে ব্যস্ত হয়ে পড়ে, আর দিন শেষে তারা নিজেরাই নিজেদের পতনের কারণ হয়। শুভ নিজের মায়ের সামনে দিয়ে সিনথিয়াকে কোলে তুলে নিয়ে চলে গেল সিনথিয়ার ঘরের দিকে। শুভর এমন সব কাজ
পুরো বাড়ি সবাই দেখছে, কোনো শব্দ কেউ করছে না। শুভ সিনথিয়ার মুখে মেডিসিন নিজ হাতে লাগিয়ে দিল। সিনথিয়া এখনো ঘুমিয়ে আছে। সিনথিয়ার জ্ঞান ফিরছে না দেখে শুভ ডক্টরকে কল করলো। ডক্টর এসে সিনথিয়াকে পরীক্ষা করে মেডিসিন দিয়ে দিল। ডক্টর চলে যাওয়ার পর শুভ আপন মনে নিজের মায়ের করা এমন ব্যবহার সম্পর্কে ভাবছে। শুভর ভাবনা শেষ হবার আগে শুভর বাবা সিনথিয়ার ঘরে চলে আসলো। শুভর বাবা সিনথিয়ার ঘরে এসে নিজের ছেলেকে উদ্দেশ্য করে বলল, শুভ বাবা, রেগে আছিস তুই? কেন বাবা, আমার রাগ করাটা কি খুব অস্বাভাবিক? মা যেটা আজ আমার চোখের সামনে করেছেন সেটা কি আদৌ উচিত কিছু করেছেন তিনি? কি আর বলবো খোকা, আজ তুই তো একদিন নিজের মাকে দেখছিস, আমি সেই 30 বছর আগে থেকে দেখছি। অভ্যেস হয়ে গেছে এখন। সরি বাবা, ক্ষমা করে দিও। আমি অন্যায়কে না কখনো প্রশ্রয় দিয়েছি আর না কখনো অন্যায়কে সমর্থন করব। লাভ হবে না খুব একটা, কারণ তোর মায়ের বিপক্ষে কথা বললে তোর মা কষ্ট পাবে। কি যে বলো বাবা, তোমার ছেলেকে হয়তো এখনো চিনতে পারোনি তুমি। আমি অন্যায়ের সঙ্গে আপোষহীন। শুভর কথাগুলো শোনার পর যদিও শুভর বাবা খানিক খুশি হয়েছে। শুভর বাবা নিজেও সাবিনা খাতুনের এমন অহংকারকে সহ্য করতে পারেন না। তবে নিজের স্ত্রী বলে আজ অব্দি তিনি কখনো এটা নিয়ে প্রতিবাদ করেননি। আজ প্রথম নিজের ছেলেকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে দেখে নিজের মনের মাঝে এক অদ্ভুত শান্তি পেলেন তিনি। শুভর বাবা আর কিছু না বলে চলে গেলেন। শুভর বাবা চলে যাওয়ার পর শুভ সিনথিয়ার কপালে আলতো করে নিজের হাতটা রেখে মুচকি একটা হাসির রেখা নিজের ঠোঁটের উপরে এঁকে নিয়ে সিনথিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ভয় নেই তোমার, আমি আছি সবসময় তোমাকে সাপোর্ট করার জন্য। যে কোনো সমস্যা আসুক না কেন আমি সবসময় তোমাকে উদ্ধার করব, কথা দিলাম তোমায়। বিকেলের দিকে সিনথিয়ার জ্ঞান ফিরল। সিনথিয়া নিজের চোখ মেলে তাকাতেই নিজের পাশে বসে থাকা শুভকে দেখতে পেল। শুভকে নিজের পাশে দেখতে পেয়ে সিনথিয়া খানিক অবাক হয়ে যায় আর নিজের জামা কাপড় দ্রুত ঠিক করে নিয়ে শোয়া থেকে উঠে পড়তে নেয় সে। শুভ সিনথিয়াকে উঠে পড়তে দেখে আলতো করে সিনথিয়ার বাহু ধরে সিনথিয়াকে শান্ত গলায় বলে, এই সমস্যা কি? উঠতে হবে না তোমায়, শুয়ে থাকো, একটু বিশ্রাম নাও। এসব কি বলছেন স্যার? আমার কোনো বিশ্রামের প্রয়োজন নেই, আমার অনেক কাজ পড়ে আছে, আমাকে যেতে দিন। একদম চুপ, অনেক বেশি কথা বলো তুমি। কোনো কাজ করতে হবে না তোমায়, আজ সারাদিন বেড রেস্ট করবে তুমি। স্যার পাগলের মতো কথা বলবেন না, আপনি জানেন না আমার কত কাজ পড়ে আছে, আমাকে যেতে দিন দয়া করে, তা না হলে বড় মা রাগ করবেন। কিচ্ছুই করবে না উনি, তোমাকে আমি যা বলছি তুমি তাই করবে। ভালোভাবে বলছি, আমার কথাটা বোঝার একটু চেষ্টা করো। শুভর কথাটা শোনার পর সিনথিয়া আর কিছু বলল না। সিনথিয়া জানে না শুভ তার কেয়ার করছে কেন। সিনথিয়া জানে না শুভ তার কেয়ার করছে কেন, আর এটাও জানে না সে যে শুভ এমন কেয়ার করার পর তার ভাগ্যে কি অপেক্ষা করছে। কারণ সিনথিয়া বড় মাকে খুব ভালো করে জানে তিনি আজ যেটা করেছেন সেটা অতি সামান্য একটা ঘটনা। এর থেকেও অনেক বড় বড় আঘাত সিনথিয়াকে আগেও করা হয়েছে। সিনথিয়ার এখন অভ্যাস হয়ে গেছে এসব আঘাত সহ্য করতে করতে। শুভ সিনথিয়াকে বিছানায় শুয়ে দিয়ে চলে যায় নিজের ঘরে। শুভ নিজের ঘরে এসে বসে কিছু জরুরি কাজ করে নিল। অতঃপর রাতের দিকে খাবার খেয়ে গিয়ে শুভ ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে শুভর ঘুম ভেঙে যেতেই শুভ চলে যায় ফ্রেশ হয়ে নিতে। শুভ ফ্রেশ হয়ে নিয়ে সোজা চলে যায় নিজের নতুন অফিসে। যদিও নতুন অফিসটা আজ থেকে 7 দিন পরে শুরু হবে, কিন্তু শুভ এক্ষুনি অফিসে গিয়ে সবকিছু দেখে নিতে চাইছে। শুভ নিজের নতুন অফিসে গিয়ে সবকিছু ভালো করে দেখে নিয়ে অতঃপর ছোট্ট একটা মিটিং এ বসলো। ঘন্টা খানিক সময় মিটিং করে শুভ উঠে পড়লো আর নিজের গাড়ি নিয়ে বাড়ির পথে চলে আসলো। বাড়ি পৌঁছে শুভ সিনথিয়াকে ডেকে বলল এক গ্লাস শরবত দেওয়ার জন্য। সিনথিয়া শুভর কথা মতো এক গ্লাস শরবত নিয়ে শুভ রুমে চলে আসলো। শুভর সামনে শরবত নিয়ে আসতেই শুভ সিনথিয়াকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, শরীরটা ভালো আছে তো তোমার? জি স্যার, আমি ঠিক আছি। মা কি আর কিছু বলেছে তোমায়? না স্যার, বড় মার কিচ্ছু বলেনি। সত্যি বলছো তো নাকি আমাকে মিথ্যা কথা বলছো? স্যার আপনাকে মিথ্যা বলবো কেন, সত্যি বড় মা আর কিচ্ছু বলেনি। গুড। শুভ শরবতটা আপন মনে খেতে লাগলো। সিনথিয়া শুভর সামনেই দাঁড়িয়ে আছে। শুভ সিনথিয়াকে কিছু বলছে না, আর না সিনথিয়া শুভকে কিছু বলছে। দুজনে একদম নিশ্চুপ হয়ে আছে। থমথমে এক নীরবতা যেন দুজনকে গ্রাস করে নিয়েছে। শুভ সিনথিয়া বেশ খানিক সময় নীরব থাকার পর সিনথিয়া শুভকে উদ্দেশ্য করে খানিক সাহস বুকে নিয়ে জিজ্ঞাসা করলো, স্যার একটা কথা আপনাকে জিজ্ঞাসা করতে পারি, আপনি যদি রাগ না করেন তো? আরে কারো শুনে না, যা ইচ্ছে হয় জিজ্ঞেস করো। স্যার আপনি আমার জন্য আপনার মায়ের সাথে তর্ক করছেন কেন? কোনো তর্ক করাটা কি আমার উচিত হয়নি? না স্যার, আসলে আমি তো সামান্য একজন কাজের লোক,
কাজের লোকের জন্য আপনি নিজের মায়ের মুখে মুখে কথা বলবেন, এটা আমার কাছে কেমন যেন অদ্ভুত লাগছে স্যার। কে কাজের লোক, কে বড় লোক, এসব আমি জানি না। যেটা অন্যায় সেটা আমার কাছে অন্যায়। আমি অন্যায়ের সাথে কখনোই আপোষ করি না। শুভর কথাটা শেষ হতেই সিনথিয়ার ঠোঁটের কোণে মুচকি হাসির রেখার উদয় হলো। সিনথিয়া নিজেও জানে না তার ঠোঁটের কোণে লেপ্টে থাকা এই হাসির কারণটা আসলে কি, আর কেনই বা তার এই হাসিটা আসলো। সিনথিয়া শুভর চোখের দিকে তাকিয়ে আছে। শুভ সিনথিয়াকে তার দিকে এমন ভাবে তাকিয়ে থাকতে দেখে সিনথিয়াকে বলল, সিনথিয়া, আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছো কেন? যদি কিছু বলার থাকে তবে বলো। না স্যার, আপনাকে বলার মতো কিছুই নেই আমার, তবে একটা কথা বলতে চাই, আর সেটা হলো আমার কারণে আপনি কখনো নিজের পরিবারের সাথে ঝামেলা না করলেই আমি খুশি হব। তাই নাকি? আচ্ছা, তবে আমার পরিবারকে বলো তোমাকে ছোট করে কথা না বলতে, তবেই আমি তোমার পক্ষ হয়ে কিছু বলবো না, আর না ঝামেলা করব। সত্যি পাগল আপনি। সিনথিয়া কথাটা বলতেই শুভর সামনে থেকে উঠে পড়ল। সিনথিয়া কখনো চায় না তার জন্য শুভর পরিবারে কোনো ঝামেলা হোক। সিনথিয়া শুভর ঘর থেকে বেরিয়ে সোজা চলে যায় নিজের ঘরে। সিনথিয়া নিজের ঘরে এসে বসে আপন মনে ভাবছে যে এই বড়লোক বাবার সন্তান তার প্রতি এতটা আগ্রহ দেখাচ্ছে কেন। এটা কি দয়া নাকি অন্য কিছু? অন্য কিছু হওয়ার তো তেমন কোনো সুযোগ নেই, তবে হতে পারে এটা দয়া বা করুণা। সিনথিয়া এইসব কথা ভাবতেই একটা দীর্ঘশ্বাস ফেলল। সিনথিয়ার বাবা মা নেই, ছোটবেলা থেকেই সিনথিয়া এতিম। একটা এতিমখানায় মানুষ সিনথিয়া। এতিমখানা থেকে শুভর বাবা সিনথিয়াকে নিজেদের বাড়ি নিয়ে আসে। সিনথিয়া শুভদের বাড়িতে পা রাখতেই দেখতে পাই সকলেই সিনথিয়ার সাথে ভালোই ব্যবহার করছে। সিনথিয়াও এই বাড়ির সবাইকে নিজের আপন ভাবতে শুরু করে। সকলে হয়তো সিনথিয়ার সাথে ভালো ব্যবহার করে, তবে শুভর মা সিনথিয়াকে মোটেও পছন্দ করতেন না, আর সবসময় সিনথিয়াকে তিনি নিচু দেখাতে চেষ্টা করতেন। সিনথিয়া আর কি করবে? নিজের ভাগ্যকে মেনে নেওয়া ছাড়া যে তার আর করার মতো কিছু নেই। সিনথিয়া নিজের অতীতের কথা ভাবতেই একটা দীর্ঘশ্বাস ফেলল সে। সিনথিয়া দীর্ঘশ্বাস ফেললে ঘুমিয়ে পড়তে চেষ্টা করলো। সকালবেলা খুব তাড়াতাড়ি সিনথিয়া বিছানা ছেড়ে উঠে পড়লো। সিনথিয়া বিছানা ছেড়ে উঠে দ্রুত নাস্তা তৈরি করতে লাগলো। সিনথিয়া নাস্তা তৈরি করে খাবার টেবিলে নাস্তা দিতেই শুভ সহ বাড়ির সবাই খাবার খেতে চলে আসলো। শুভ খাবার টেবিলে বসে সিনথিয়ার দিকে তাকিয়ে বলল, সিনথিয়া, আজ আমি একটু বাইরে যাব, তুমিও আমার সাথে যাবে? শুভর কথাটা শুনে তার মা মিসেস সাবিনা খাতুন খানিক অবাক হয়ে গিয়ে নিজের ছেলেকে জিজ্ঞেস করলেন, কেন? এই কাজের মেয়েকে নিয়ে কেন যাবি বাইরে তুই? বাইরে যাওয়ার মতো কি আর কাউকে তোর চোখে পড়লো না? মা, আমি না একটা জিনিস কিছুতেই বুঝতে পারি না, আপনি সব সময় এই মেয়েটার সাথে এমন কেন করেন? আমার ইচ্ছে হয়েছে ওকে নিয়ে যেতে, আমি যাব, এতে আপনার কোনো সমস্যা থাকতে পারে না মা? বাহ, চমৎকার! আজকাল আমার নিজের ছেলে একটা বাইরের মেয়ের জন্য আমার সাথে তর্ক করছে, আমাকে কথা শোনায়। ভালো তো বিষয়টা। মা, কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা কিন্তু এখানের মুখ্য বিষয় নয়। এখানে আসল বিষয়টা হলো আপনার করা বার্তা। আমি আপনার মুখ থেকে এমন কথা মোটেও প্রত্যাশা করি না। কেন করিস না? আমি তোর মা, তোর ভালো খারাপ নিয়ে চিন্তা করার অধিকার আছে আমার। আছে তো, আমি তো বলিনি আপনার সেই অধিকার নেই। আমি বলছি একটা মেয়েকে সবসময় ছোট করা দেখে বিরত থাকুন। যাক ভালো, আমিও দেখতে চাই আর কতদিন এই মেয়ের পক্ষে কথা বলিস তুই। শুভর মা নিজের কথাটা শেষ করতেই বসা থেকে উঠে পড়লো। সিনথিয়া বোকার মতো ঠাই দাঁড়িয়ে আছে। সিনথিয়া ঠিক বুঝতে পারছে না যে আসলে তাকে নিয়ে এত কথা কেন হচ্ছে। সিনথিয়া নিজে তো শুভর সাথে কোথাও যেতে চায়নি, বরং শুভ নিজেই সিনথিয়াকে বলেছে তার সাথে যেতে। শুভর মা চলে যাওয়ার পর শুভ সিনথিয়ার দিকে তাকিয়ে খানিক ভারী কণ্ঠে বলল, তোমাকে আমি রেডি হতে বলেছি, আমার কথা কি তোমার কানে যায় না? জি স্যার, কিন্তু স্যার আমার তো কাজ আছে, তাছাড়া আমি এই শহরের তেমন কিছুই চিনি না। আপনি আমাকে ছেড়ে অন্য কারোর সাথে গেলে আমার মতে ভালো। সিনথিয়া, আমি তোমাকে আগেই বলেছি অতিরিক্ত কিছু না বুঝতে। তোমাকে আমি যতটুকু বলেছি তুমি ঠিক ততটাই করো। কিন্তু স্যার। সিনথিয়া, শাট আপ! আমি তোমাকে যা বলছি তুমি তাই করবে। নাও ফাস্ট। শুভর ছাড়িকে সিনথিয়া আর কোনো প্রতিউত্তর করল না। সিনথিয়া শুভর কথা মতো চলে গেল রেডি হয়ে নিতে। সিনথিয়া মিনিট 10 সময়ের মধ্যেই রেডি হয়ে নিল। সিনথিয়া রেডি হয়ে নিতেই শুভর সাথে বেরিয়ে পড়ল সে। শুভ সিনথিয়াকে নিজের গাড়িতে উঠিয়ে সোজা বাড়ি থেকে বেরিয়ে গেল। সিনথিয়া আজ হালকা করে সেজেছে, যদিও সিনথিয়ার মোটেও ইচ্ছে ছিল না সাজার, তবে শুভর কাজিন সিনথিয়াকে নিজ হাতে সাজিয়ে দিয়েছে। এই প্রথম সিনথিয়া শুভর সাথে বাইরে যাচ্ছে। এখন যদি সিনথিয়া একটু না সাজে
তবে বিষয়টা খুব একটা ভালো দেখায় না। তাই শুভর কাজে নিজ হাতে সিনথিয়াকে সাজিয়ে দিয়েছে। সিনথিয়া গাড়িতে বসে নিশ্চুপ হয়ে আছে। সিনথিয়া আপন মনে ভাবছে বাড়ি ফেরার পর আবার কি ঝামেলা শুরু হয়। ওইদিকে সিনথিয়াকে এমন ভাবে চিন্তায় পড়ে থাকতে দেখে শুভ সিনথিয়াকে বলল, কি ব্যাপার, এমন ভাবে কোথায় হারিয়ে গেলে? না স্যার, আসলে ভাবছি যে বাড়িতে ফেরার পর কি হবে। বড় মা তো অনেক রেগে থাকবেন। আপনাকে আমি বারণ করেও ছিলাম, আপনি আমার কথাটাও শুনলেন না। শুনবো কেন? তোমার কথা শুনলে কি আর আমার আজ এই দিনটা দেখা হতো? মানে কি বলছেন? আমি ঠিক আপনার কথাটা বুঝতে পারলাম না। সব কথার মানে বুঝতে নেই। কিছু জিনিস আছে যা মনে করে অনুধাবন করতে হয়, প্রকাশ্যে তাহা বোঝার চেষ্টা করতে নেই। শুভর কথাগুলো সিনথিয়ার কানে আসতেই সিনথিয়া আরো বেশি চিন্তায় পড়ে গেল। শুভ আসলে কি করতে চাইছে, আর কেনই বা শুভ সিনথিয়ার পেছনে পড়ে আছে? কিছুই সিনথিয়া বুঝতে পারছে না। সিনথিয়া আবারও নীরব হয়ে গেল। শুভ মুচকি এসে নিজের গাড়িটা নদীর পাড়ে গিয়ে পার্ক করলো। শুভ নিজের গাড়িটা পার্ক করতেই সিনথিয়া খুশিতে গদগদ হয়ে উঠল। সিনথিয়া গাড়িটা থেকে নেমে দৌড়ে চলে যায় নদী দেখতে। সিনথিয়া নদী দেখতে ভীষণ পছন্দ করে। সিনথিয়াকে নদীর পাড়ে গিয়ে দাঁড়াতেই দেখে শুভ নিজের গাড়ি থেকে নেমে পড়লো। শুভ নিজের গাড়ি থেকে নেমে পড়ে সিনথিয়ার পাশে গিয়ে দাঁড়ালো। শুভ সিনথিয়ার পাশে গিয়ে দাঁড়াতেই সিনথিয়া শুভকে উদ্দেশ্য করে হাস্যোজ্জ্বল মুখে শুভকে জিজ্ঞেস করলো, আপনি কি করে জানলেন যে আমার নদী পছন্দ? আমি এমন অনেক কিছুই জানি যেটা জানাটা অন্য সকলের জন্য অসম্ভব। মানে দেখুন স্যার, আমি না সত্যি আপনাকে বুঝতে পারছি না। আপনি কি সব রহস্যময়ী কথাবার্তা বলে চলেছেন, এসবের মানে কি? মাঝে বুঝতে চাও? হ্যাঁ, আমি আপনার এমন অদ্ভুত সব কথার মানেটা বুঝতে চাই। আমাকে দয়া করে বলুন, আপনি আসলে বলতে কি চাইছেন? আমার কথাগুলোর মানে বুঝতে হলে তোমাকে স্যার থেকে সরে এসে আমাকে তুমি করে বলতে হবে। বলো, ডাকতে পারবে আমাকে তুমি করে? না স্যার, এটা সম্ভব নয়। আমি কোথায় আর আপনি কোথায়? আমি আপনার নাম ধরে ডাকার মতো যোগ্যতা আমার নেই। যোগ্যতা কারোর হয় না, যোগ্যতা একটু একটু করে অর্জন করে নিতে হয়। তাছাড়া তুমিও মানুষ আর আমিও, আমাদের মাঝে আর কোনো ভেদাভেদ করিও না প্লিজ। শুভ নিজের কথাটা বলতে বলতে সিনথিয়ার চোখের উপরে দৃষ্টি রাখলে সিনথিয়া শুভর চোখের দিকে তাকাতে চাইছে না। কারণ সিনথিয়া জানে শুভর ওই চোখের দিকে তাকালে সে আর পারবে না নিজেকে সামলাতে। শুভ বুঝতে পারছে তার দিকে সিনথিয়ার না তাকানোর বিষয়টা। শুভ সব বুঝতে পেরে সিনথিয়ার বাহুজোড়ার দিকে নিজের হাত জোড়া এগিয়ে দিল। শুভ সিনথিয়ার বাহুজোড়া আলতো করে ধরে সিনথিয়ার মাথাটা নিজের মুখ বরাবর ধরতেই সিনথিয়া নিজের চোখের পাতা মেলে তাকালো। সিনথিয়া নিজের চোখের পাতা মেলে শুভর দিকে তাকাতেই অনুভব করতে পারলো শুভর চোখের ভাষা। শুভর চোখের মাঝে সিনথিয়া নিজের জন্য এক অদ্ভুত রকম ভয়ঙ্কর ভালোবাসা দেখতে পাচ্ছে। ভয়ঙ্কর কেন বললাম সেটার মানেটা হয়তো আপনারা কেউ বুঝতে পারছেন না। আসলে ভালোবাসা দুই ধরনের হয়, এক ভালোবাসা আর দুই হলো ভয়ঙ্কর ভালোবাসা। ভয়ঙ্কর ভালোবাসার মাঝে প্রিয়জনকে পাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করাকে বোঝায়। আর শুভ সিনথিয়াকে নিজের করে পেতে সব করতে পারবে। সিনথিয়া শুভর চোখের দিকে আর বেশি সময় নিজের চোখ রাখতে পারল না। দ্রুত শুভর চোখ থেকে নিজের চোখ নামিয়ে নিয়ে নিজের চোখ বন্ধ করে ফেললো। সিনথিয়া চোখ বন্ধ করতেই শুভ নিজের ঠোঁটের উপর মুচকি হাসির রেখা টেনে নিয়ে সিনথিয়াকে উদ্দেশ্য করে বলল, কি ব্যাপার, ভয় পেয়ে গেলে নাকি? স্যার, আমি আপনার চোখে যা দেখতে পাচ্ছি তা কি সত্যি, নাকি এটাও আপনার করা দয়ার একটা অংশ? সিনথিয়ার কথাটা কানে আসতেই শুভর খানিক রাগ উঠে গেল। প্রিয়জনের প্রতি যে টান থাকে, ভালোবাসা থাকে, তা কখনোই দয়া হয় না। সিনথিয়ার প্রতি শুভর আছে ভয়ঙ্কর ভালোবাসা। এই ভালোবাসার মাঝে কোনো সন্দেহ নেই। শুভ সিনথিয়ার কথাটা শুনে খানিক রেগে গিয়ে দুম করে সিনথিয়ার বাহুজোড়া আরো শক্ত করে চেপে ধরে বলল, সিনথিয়া, আমি কখনো তোমাকে দয়া করিনি। আমি তোমাকে ভালোবাসি, তাও নিজের থেকে অনেক বেশি। তুমি আমার এই ভালোবাসাকে দয়া ভাবতে পারো না। আমাকে ক্ষমা করে দিন, আপনাকে আমি ভালোবাসতে পারবো না। কেন পারবে না? কি সমস্যা তোমার? আপনি বুঝতে পারছেন না কেন? আমি আপনার যোগ্য না। তাছাড়া আমি আপনার বাড়ির কাজের মেয়ে, আমার সাথে আপনার কোনো কিছুই যায় না। ওকে ফাইন, তার মানে তুমি আমাদের দুজনের মাঝে তফাৎ দেখতে পাচ্ছ, তাই তো? একদম তাই। আর শুধু যে তফাৎ দেখছি তা কিন্তু নয়, আপনার আর আমার মাঝে আছে আকাশ পাতাল তফাৎ। তাই বলছি স্যার, দয়া করে নিজের দিকটা একটু চিন্তা করে কথা বলুন। সিনথিয়ার কথাটা শেষ হতেই শুভর চোখ জোড়া রক্তবর্ণ ধারণ করে উঠল। শুভ যেন সিনথিয়ার এই কথাটা একদমই মানতে পারছে না। শুভ রাগে গজগজ করতে করতে নিজের গাড়ির দিকে এগিয়ে গেল। সিনথিয়া শুভর এমন অদ্ভুত ভাবে নিজের গাড়ির দিকে এগিয়ে যেতে দেখে খানিক অবাক হয়ে গেল। শুভ নিজের গাড়ির সামনে গিয়ে একটা ছুরি নিজের হাতে তুলে নিল
আর সেই ছুরি দিয়ে নিজের হাতে আঘাত করলো। সিনথিয়ার সামনে শুভ নিজের হাতে আঘাত করতেই সিনথিয়া দৌড়ে এসে শুভর হাত ধরে ফেললো। সিনথিয়া শুভর হাত ধরে শুভকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি করছেন কি আপনি? আপনি নিজেকে কেন আঘাত করলেন? নিজেকে আঘাত করে আপনি কি শান্তি পাচ্ছেন? শান্তি নয়, তুমি আমাকে প্রমাণ দিবে তুমি আর আমি ভিন্ন কি করে হতে পারি। তোমার গায়ের রক্ত আর আমার গায়ের রক্ত কি ভিন্ন? শুভর কথাটা শুনে সিনথিয়া নিশ্চুপ হয়ে গেল। সিনথিয়া নিশ্চুপ হয়ে যেতেই শুভ সিনথিয়াকে প্রশ্ন করলো, কি হলো, এখনো চুপ থাকবে তুমি? কথা বলো সিনথিয়া, আমার আর তোমার মাঝে যদি তফাৎ আছে তা এখনই প্রমাণ করো। শুভর কথা শুনে সিনথিয়া এবার আর নিজের চোখের জল সামলে নিতে পারলো না। সিনথিয়া এবার কান্না করে ফেললো। সিনথিয়াকে কান্না করতে দেখে শুভর ঠোঁটের কোণে মুচকি হাসি রেখার উদয় হলো। শুভ সিনথিয়াকে নিজের বুকে টেনে নিয়ে বলতে লাগলো, ভালোবাসি তোমায় সিনথিয়া। তোমার থেকে চাওয়া বলতে শুধুমাত্র আমার একটু ভালোবাসা চাই। দিবে আমার একটু ভালোবাসা? সব সময় আপনার পাশে আমি আছি আর থাকবো, আর কখনো আপনার থেকে দূরে যাব না আমি। তবে আপনি কেন? তুমি করে বলো। ভালোবাসি তোমায়, সারা জীবন এমন করেই ভালোবেসে যাব আমি। সিনথিয়া কথাটি শেষ করতেই শুভ আরো শক্ত করে সিনথিয়াকে জড়িয়ে ধরলো। ভালোবাসার এই বন্ধনে আবদ্ধ করে নিজের জীবনের একটা অংশ হিসেবে সিনথিয়াকে আগলে রাখতে চাই শুভ। অতঃপর আর কি, সিনথিয়া আর শুভ অনেকটা সময় ধরে একসাথে সময় কাটালো। অতঃপর তারা বাড়ি ফিরে আসলো। সিনথিয়া বাড়ি ফিরতেই শুভর মা সিনথিয়াকে থামিয়ে দিয়ে খানিক রাগী কণ্ঠে সিনথিয়াকে উদ্দেশ্য করে বলল, এই সিনথিয়া দাঁড়া, শুভর সাথে কোথায় গিয়েছিলি তুই? বড় মা, তেমন কোথাও না, ওই একটু নদীর পাড়ে গিয়েছিলাম। নদীর পাড়ে কেন? বড় মা, আসলে স্যার। সিনথিয়া সম্পূর্ণ কথাটা বলার আগেই শুভ তার মাকে বলল, মা, আমার একটা জরুরি মিটিং ছিল, সেখানে গিয়েছিলাম। আর কিছু? শুভর কথা শুনে শুভর মা নিশ্চুপ হয়ে গেল। শুভ সিনথিয়াকে ইশারা করে বলল নিজের ঘরে চলে যাওয়ার জন্য। সিনথিয়া ও শুভর ইশারা অনুযায়ী ঘরে চলে গেল। রাতের দিকে বাড়ির সবাই ঘুমিয়ে পড়ার পর শুভ সিনথিয়ার ঘরে চলে আসলো। এত রাতে সিনথিয়া শুভকে তার ঘরে দেখতে পেয়ে খানিক চমকে গেল। সিনথিয়া শুভকে উদ্দেশ্য করে কৌতূহলী কণ্ঠে বলে উঠল, এ কি শুভ, তুমি আমার ঘরে কেন, তাও আবার এত রাতে? কারণ আগামীকাল আমার জন্মদিন, আর আমি আমার জন্মদিনের প্রথম গিফটটা তোমার কাছে পেতে চাই। এই সত্যি আগামীকাল তোমার জন্মদিন? একদম সত্যি। এখন কি জন্ম নিবন্ধন দেখাতে হবে নাকি? আরে না, তা লাগবে না, আমি বিশ্বাস করেছি। হ্যাপি বার্থডে টু ইউ। সরি, জাস্ট উইশ করলে চলবে না, আমার গিফটও চাই। এই মুহূর্তে আমার কাছে তো কোনো গিফট নেই। ওকে ফাইন, তবে যা আছে তাই দাও, মানে বুঝতেই তো পারছো। শুভর চোখের ইশারা দেখিয়ে সিনথিয়া বুঝতে পারলো যে শুভ আসলে কি চায়। সিনথিয়া মুখ বাঁকিয়ে শুভকে বলল, সরি, সেসব হবে না, আগে বিয়ে তারপর সব। বিয়ে তো আমি তোমাকেই করবো, এতে যা হবার হবে। আর আজ আমি আমার গিফটটাও নিব, দেখি কে আটকায় আমায়। শুভ নিজের কথাটা শেষ করতেই সিনথিয়াকে নিজের কাছে টেনে নিল। শুভর এমন মলিন স্পর্শ পেতেই সিনথিয়ার সারা শরীর কেমন যেন করে উঠল। সিনথিয়া নিজেও জানে না তার মাঝে এমন পরিবর্তন কেন আসলো। সিনথিয়া মুখে মুখে নানা করছে, তবে শুভকে কোনো প্রকার বাধা সে দিতে পারছে না। শুভ কি আর ছেড়ে দেওয়ার পাত্র নাকি? শুভ তো পাগলের মতো সিনথিয়াকে আদর করতে লাগলো। সিনথিয়া শুভর এমন আদর দেখে শুভকে উদ্দেশ্য করে বলল, উফ, ব্যথা লাগে তো সোনা, একটু আস্তে আস্তে করো না। আস্তেই তো করছি সোনা, এর থেকে আস্তে করা যাবে না। ফাজলামি করো আমার সাথে? হ্যাঁ, উফ, তাড়াতাড়ি করো তো, কেউ দেখে ফেললে সমস্যা হবে। ওয়েট করো জান, কেউ দেখতে আসবে না, আমাকে একটু ভালোবাসা দিতে দাও তো। শুভর কথাটা শুনে সিনথিয়ার ঠোঁটের কোণে মৃদু হাসির রেখা রুকিয়ে দিল। শুভ যে সিনথিয়ার থেকে এত সুন্দর করে জন্মদিনের গিফট বুঝে নিবে, এটা যেন সিনথিয়ারও কল্পনার অতীত ছিল। শুভ সিনথিয়াকে পাগলের মতো আদর করতে লাগলো। শুভর আদরে সিনথিয়া রীতিমতো পাগল হয়ে উঠল। নিজের মাঝে এক অদ্ভুত শান্তি অনুভব করছে শুভ। সারা শরীর শান্ত করতে মরিয়া হয়ে ব্যস্ত হয়ে উঠল শুভ আর সিনথিয়া। এখানে শুভ একটা শান্তি পাচ্ছে এমন না, এখানে শুভ একা শান্তি পাচ্ছে এমন না, সিনথিয়াও শুভর মতোই সুখ নিচ্ছে। প্রায় ঘন্টা খানিক ধরে চলল তাদের আদর পর্ব। অতঃপর শুভ শান্ত হয়ে গেল। শুভ সিনথিয়ার উপর থেকে নেমে গিয়ে বিছানায় টান টান হয়ে শুয়ে পড়তেই সিনথিয়া কোকিয়ে উঠল। শুভ সিনথিয়ার কোকিয়ে উঠাই খানিক বিচলিত হয়ে সিনথিয়াকে উদ্দেশ্য করে বলল, কি হয়েছে, এমন কুকিয়ে উঠলে কেন? উফ, শুভ, আমার সারা শরীর ব্যথা করছে। দেখো, বিছানায়ও পড়েছে ব্লাড। আমার শরীরে আর এক ফোঁটাও শক্তি নেই। প্রথমবার দেখে এমন লাগছে সোনা, সমস্যা নাই, এরপর থেকে আর লাগবে না। এরপর মানে? আর না, এরপর একদম বিয়ের পর করব, তার আগে আর না। উফ, এত ভয় নিয়ে কি কিছু করা যায় নাকি? সিনথিয়ার কথাটা যেন শুভর মনের মতো হলো না। শুভ সিনথিয়ার দিকে মুখ গোমরা করে তাকিয়ে বলল,
বিয়ের পর হবে, এর আগে করতে পারবে না কেন? তাছাড়া আমাকে কষ্ট দিয়ে কি তোমার ভালো লাগবে? আর না, শোনো, এত ভয় নিয়ে করলে কোনো কিছুতেই শান্তি আসে না। আমার প্রপার শান্তি চাই। প্রপার শাস্তি তো দিব আমি জান, তবে এখন না। বিয়ের পর প্রপার শান্তি দিব সেটা ঠিক আছে, কিন্তু এখন তো একটু করে দিতে হবে মাঝে মাঝে, তা না হলে কেমন করে হবে বলো? একটু করে কেন দিতে হবে? কারণ আজ তোমাকে আদর করার পর তো আমি নেশাক্ত হয়ে গেছি। এখন আমাকে আদর না দিলে এই নেশা কাটবে কেমন করে বলো? শুভর কথাটা কানে আসতেই সিনথিয়ার ঠোঁটের কোণে মুচকি হাসির রেখার উদয় হলো। শুভ সিনথিয়াকে কাছে পেয়ে ভীষণ শান্তি পেয়েছে। এটা শুভর কথার ধরন দেখে বেশ বোঝা যাচ্ছে। সিনথিয়া মুচকি হেসে শুভকে আলতো করে জড়িয়ে ধরলো। শুভ আরো কিছু সময় সিনথিয়ার ঘরে অবস্থান করলো। অতঃপর শুভ সিনথিয়াকে নিয়ে ফ্রেশ হয়ে নিল। ফ্রেশ হয়ে নিয়ে শুভ সিনথিয়াকে তার ঘরে রেখে নিজের রুমে চলে আসলো। সিনথিয়া রুমে এসে বিছানায় বসতে পারছিল না। প্রচন্ড ব্যথা করছে সারা শরীর জুড়ে তার। সিনথিয়া কিছু পিল খেয়ে নিয়ে একটু কষ্ট করে বিছানায় শুয়ে থাকলো। একটু ঘুমানোর চেষ্টা করতেই সিনথিয়ার ফোনটা বেজে উঠলো। সিনথিয়ার ফোনে তার বান্ধবী মানে শুভর কাজিন রাফা ফোন করেছে। এই সিনথিয়া, কোথায় ছিলে আজ সারাদিন? তোকে কল করেও পাওয়া যায়নি কেন? আর বলিস না, শুভর সাথে ছিলাম, তাই আর কি কল পিক করতে পারিনি। শুভর সাথে ছিলে মানে? কোথায় ছিলে তোরা? আর ভাইয়ার নাম উচ্চারণ করছিস? কিছুই তো বুঝতে পারছি না আমি। অনেক ঘটনা ঘটেছে, সেটা তো আর এইভাবে বলা যাবে না রে দোস্ত। তবে অদ্ভুত শান্তির জায়গায় ছিলাম। জানিস, আমার আর শুভর মাঝে আজ সবকিছু হয়ে গেছে। সিনথিয়ার কথাটা শুনে রাফা না চমকে থাকতে পারলো না। শুভ আর সিনথিয়ার মাঝে সবকিছু হয়ে গেছে মানে? এসব কি বলছে সিনথিয়া? কথার কোনো মানেই তো রাফা বুঝতে পারছে না। রাফা আবারও প্রশ্নসূচক কণ্ঠে সিনথিয়াকে বলল, তোদের মাঝে সবকিছু হয়ে গেছে মানে? আমি তো তোর কথা কিছুই বুঝতে পারছি না। কি বলতে চাইছিস তুই? উফ, পাগল নাকি তুই? সবকিছুকে খুলে বলতে হয় নাকি? বুঝিস না কি হয়েছে? ছি ছি, তুই আমার অবুঝ ভাইয়ের সাথে এমনটা করতে পারলি? এই কি হয়েছে তোর? এমন করে কথা বলছিস কেন? আমার লাইফ, আমি কার সাথে থাকবো আর না থাকবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। এটা নিয়ে তুই এত সিরিয়াস হয়ে পড়ছিস কেন? কারণ তুই আমার বেস্ট ফ্রেন্ড। আর শুভ ভাইয়াকে যতটা দেখেছি ততটাই অবাক হচ্ছি। ওনে তোর সাথে কেমনে কি? এই তুই আমার বান্ধবী নাকি শত্রু? সবসময় শুভকে নিয়ে বাজে কথা বলা ছাড়া তোর দেখে আর কোনো কাজকর্ম নেই। আর কাজকর্ম? তোদের এই সম্পর্ক কেউ কখনোই মানবে না রে। এই রাখতো সবসময় বাজে কথা। দেখিস তুই একদিন সব ঠিক হয়ে যাবে। শুভর উপর আমার বিশ্বাস আছে। সিনথিয়া রাফাকে নিজের প্রেম কাহিনীর প্রথম পর্ব খুলে বলল। কিন্তু রাফার এক কথা, শুভ নাকি সিনথিয়ার জন্য ভালো কিছুই হবে না। রাফার এমন সব কথা শোনার পর সিনথিয়া রেগে গিয়ে রাফার মুখের উপর কলটা কেটে দিল। শুভর বিরুদ্ধে কোনো কথা সিনথিয়া শুনতে পারে না। শুভকে ভীষণ বিশ্বাস করে সে, আর ভালোবাসা তো টিকে থাকে এই বিশ্বাসের উপর ভর করেই। তাই প্রতিটা সম্পর্কে বিশ্বাস থাকাটা খুব বেশি জরুরি। রাফার ফোন কেটে দিয়ে সিনথিয়া নিজের চোখের পাতা বন্ধ করে শুয়ে থাকলো। পরদিন সকালে সিনথিয়া একটু ভালো বোধ করলো। সিনথিয়া নাস্তা তৈরি করে সবাইকে নাস্তা দিয়ে ফেললো। এইদিকে শুভ সকলের চোখের আড়ালে সিনথিয়ার কাছে এসে সিনথিয়াকে জিজ্ঞেস করলো, কি অবস্থা এখন? অবস্থা তো ভালোই, কিন্তু একটা কথা, সারা রাতে তোমার কেমন কাটলো? এই তো ভালোই, তবে আমি একটু ক্লান্ত ছিলাম। ও এই ব্যাপার, যাক ভালো। আমি আরো সকালে তোমাকে বাগানে না দেখতে পেয়ে ভেবেছি আমাকে হয়তো ভুলেই গেছো। তোমাকে ভুলতে চাইলেও কি সেটা সম্ভব বলো? আমি তোমাকে কখনো ভুলতে পারবো না। আমি জানি তো তুমি আমার পাগলটা, আর আমার পাগল কখনো আমাকে ভুলে থাকতে পারে না। সিনথিয়া শোনো না, আজকে আসবো রাতে? আজ আবার আসবে কেন? না, এমনিতে খুব ইচ্ছে করছিল একসাথে বসে গল্প করার, তাই বলছিলাম। বুঝেছি। আচ্ছা বলো কখন আসবে? এই তো রাতে সবাই ঘুমিয়ে পড়ার পরে আসবো। আসবে তো ঠিক আছে, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? আমার কাছে আসার পরেও আর কোনো ধরনের ফাজলামি করা যাবে না। যদি তুমি ফাজলামি করো তবে সত্যি বলছি আমি আর কখনো তোমাকে আমার কাছে আসতে দিব না। ও মা, তাই নাকি? আচ্ছা ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। এখন আসছি, কেমন? শুভ নিজের কথাটা শেষ করতেই কেটে পড়লো। আজ আবার শুভকে অফিসে যেতে হবে একটু, তাই শুভ আর অপেক্ষা করলো না। দ্রুত ফ্রেশ হয়ে নিয়ে নিজের অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়লো শুভ। শুভ নিজের অফিসে চলে এসে কিছু মিটিং সেরে নিল। শুভ অফিসের মিটিং করতে করতে প্রায় দুপুর হয়ে গেল। যদিও শুভ আজ বাড়ি থেকে বের হবার সময় কোনো টিফিন নিয়ে আসেনি, তাই শুভকে বাহিরের খাবারই খেতে হবে।
শুভ মিটিং শেষ করতেই নিজের কেবিন থেকে বেরিয়ে পড়ল। শুভ কেবিন থেকে বেরিয়ে ক্যান্টিনে এসে দাঁড়াতেই শুভর ফোনটা ভীষণ শব্দ করে বেজে উঠল। শুভ নিজের পকেট থেকে ফোনটা বের করতেই ফোনের স্ক্রিনে তাকালো আর দেখতে পেল সিনথিয়া কল করেছে। শুভ সিনথিয়ার ফোন পেতেই মুচকি এসে ফেলল। শুভ ফোনটা পিক করতেই ফোনের ওপার থেকে সিনথিয়া শুভকে উদ্দেশ্য করে বলল, কি গো মিস্টার, দুপুরের খাবার খাওয়া হয়েছে নাকি? না গো, এখনো হয়নি। এই তো খাবার খেতে এসেছি। কেন? না এমনিতেই, আজ মনটা কেন যেন বড্ড অদ্ভুত রকম আচরণ করছিল, তাই ফোন করলাম। হ্যাঁ, বুঝতে পেরেছি। আমার ভালোবাসার রিয়াকশন হয়েছে আর কি। ফুট কচু হয়েছে, সব সময় যত বাজে কথা। লে, ভালোবাসার কথা বলছি, এখানে কচুর কথা আসলো কোথা থেকে? তুমি না আসলে একটা ফাজিল হয়ে গেছো। শোনো, এখন রাখছি আমি, রাতে বাড়ি ফিরলে কথা হবে। খাবার খেয়ে নাও কেমন? ঠিক আছে, তুমিও সাবধানে থাকবে আর নিজের কেয়ার করবে। ওকে, রাখছি। শুভ নিজের কথাটা শেষ করতেই ফোনটা কেটে দিল। শুভ ফোনটা কেটে দিতেই শুভর ঠোঁটের কোণে মিষ্টি হাসির রেখার উদয় হলো। আসলে প্রিয় ভালোবাসার মানুষটির ছোট ছোট কেয়ারগুলো দূর থেকে দেখলে হয়তো সামান্য মনে হয়, তবে কাছ থেকে অনুধাবন করলে বোঝা যায় আসলে এই ছোট ছোট কেয়ার কতটা শান্তি দেয় মনে। শুভ মুচকি মুচকি হেসে খাবার খেতে চলে গেল। শুভ খাবার খেয়ে নিয়ে আবার পুনরায় অফিসের কাজে মন দিল। রাতের দিকে শুভ নিজের বাড়িতে ফিরে এসে সোজা নিজের ঘরে চলে গেল। আজ রাতে সিনথিয়ার সাথে অনেক কথা বলতে হবে তাকে, তাই শুভ আর বিলম্ব করলো না। দ্রুত সময়ের মধ্যে খাবার খাওয়া শেষ করে নিজের ঘরে গিয়ে অপেক্ষা করতে লাগলো শুভ। না, এমন ভাবে অপেক্ষা করতে অনেক বিরক্ত লাগছে তার। এমন ভাবে কারোর জন্য কি অপেক্ষা করা যায়? শুভ প্রায় ঘন্টা খানিক সময় অপেক্ষা করার পর নিজের ঘর থেকে বেরিয়ে সোজা চলে গেল সিনথিয়ার ঘরের দিকে। শুভ সিনথিয়ার ঘরের সামনে এসে আশপাশ দেখে নিয়ে সিনথিয়ার ঘরে প্রবেশ করলো। শুভ সিনথিয়ার ঘরে প্রবেশ করতেই সিনথিয়া দেখতে পেল শুভকে। সিনথিয়া শুভকে দেখতে পেতে এখানে অবাক হয়ে গেল আর শুভর দিকে এগিয়ে আস্তে আস্তে সিনথিয়া বলতে লাগলো, এই পাগল, তুমি এখন এসেছো কেন? আরো একটু পরেই আসতে, এখনো বাড়ির সবাই জেগে আছে তো। থাকুক, আমি এত অপেক্ষা করতে পারবো না। জানো প্রিয়জনের জন্য অপেক্ষা করতে কেমন লাগে? আমি কখনো নিজেকে নিজে কষ্ট দিতে পারবো না। ফাজলামি করো আমার সাথে? উফ, দেখো তোমার এমন বেপরোয়া ভাবের জন্য ধরা খেয়ে যাব। আরে এত ভয় কিসের? যেহেতু আমরা কোনো ক্রাইম করছি না, সো এটা নিয়ে এত ভয় পাওয়ার কিছু নেই। এখন আমাকে একটু প্রশান্তি নিতে দাও তো। প্রশান্তি নিতে চাও? কি করে প্রশান্তি নেয় আমি তো জানি না। আহা, এটাও জানো না? এই দেখো কি করে প্রশান্তি নেয়। শুভ নিজের কথাটা বলে শেষ করতেই নিজের দুই হাত দুই দিকে প্রসারিত করে ছড়িয়ে দিল। সিনথিয়া শুভর এমন সব পাগলামি দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারল না। সিনথিয়া দৌড়ে ছুটে চলে আসে শুভর বুকে। সিনথিয়া শুভর বুকে চলে আসতেই শুভ সিনথিয়াকে নিজের বুকের সাথে শক্ত করে লেপটে নিল। এটা মানুষের বুকে, একটা মানুষের বুকে এতটা শান্তিও থাকতে পারে, এটা যেন ভাবনারও অতীত ছিল সিনথিয়ার কাছে। শুভ সিনথিয়াকে নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে নিয়ে নিজের চোখ বন্ধ করে প্রশান্তি নিতে থাকলো। এই ভালোবাসাময় মুহূর্তে আচমকা কোথা থেকে যেন শুভর মা মিসেস সাবিনা খাতুনের কণ্ঠস্বর শুভ ও সিনথিয়ার কানে ভেসে আসলো। সাবিনা খাতুন নিজের ছেলে ও বাড়ির কাজের মেয়ে সিনথিয়াকে একসাথে এমন অবস্থায় দেখে রাগে গজগজ করতে করতে বলে উঠলো, বা চমৎকার! এই কারণেই তো বলি আমার ছেলে আমার কথা কেন শোনে না। একটা কাজের মেয়ের জন্য আমার মুখে মুখে কথা কি জন্য বলে? আসল ঘটনা তো এটা। ওগো, কে কোথায় আছো? দেখে যাও আমাদের ছেলের ঘটনা। নিজের মায়ের এমন কথাবার্তা শোনার পর শুভ ও সিনথিয়া খানিক শকড হয়ে যায়। শুভ যদিও নিজেকে সামলে নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু সিনথিয়া নিজেকে মোটেও সামলাতে পারছে না। সিনথিয়ার হাত পা কেঁপে চলেছে ভীষণ। সিনথিয়ার ভয়ে কলিজা বুক শুকিয়ে কাঠ হয়ে গেছে। সিনথিয়া আপন মনে বিধাতার কাছে শুধু এই প্রার্থনাই করে চলেছে, যেন শুভর উপর কোনো ঝড়ঝাপটা না আসে। এদিকে মিসেস সাবিনা খাতুনের চিৎকারে বাড়ির সবাই এসে হাজির হলো সিনথিয়ার ঘরের সামনে। সিনথিয়ার ঘরের সামনে বাড়ির সবাই এসে হাজির হতেই শুভর বাবা এসব দৃশ্য দেখে শুভকে উদ্দেশ্য করে প্রশ্নসূচক কণ্ঠে বলে উঠল, শুভ খোকা, এসব কি হচ্ছে এখানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। বাবা, আমি সিনথিয়াকে ভালোবাসি আর সিনথিয়াকে বিয়ে করতে চাই। শুভর কথাটা শেষ হবার সাথে সাথে শুভর মা মিসেস সাবিনা খাতুন দৌড়ে সিনথিয়ার দিকে তেড়ে এসে কোনো কথা না বলে দুম করে সিনথিয়ার চুলের মুঠি শক্ত করে চেপে ধরে পরপর কয়েকটা থাপ্পড় মারলো সিনথিয়ার গালে।
সিনথিয়া কিছুই বুঝতে পারছে না। সবকিছু তার সামনে এত দ্রুত হচ্ছিল যে সম্পূর্ণ ব্যাপারটাই সিনথিয়ার মাথার উপর দিয়ে চলে যাচ্ছিল। শুভ তার মাকে সিনথিয়ার গায়ে হাত তুলতে দেখে দুম করে নিজের মায়ের হাত ধরে ফেলল। শুভ তার মায়ের হাত ধরতেই রাগে গজগজ করতে করতে নিজের মাকে বলতে লাগলো, সমস্যা কি তোমার মা? আমি এখানে আছি তো, এখানে অপরাধ আমি করেছি। সাজা যদি পেতে হয় তবে আমাকে পেতে হবে। আমার ভালোবাসার মানুষটিকে আঘাত করার কোনো অধিকার তোমাদের কারোর নেই। বাবা চমৎকার, একদিনই আমার ছেলেকে বশ করে নিয়েছিস তুই। বাবারে কি সাংঘাতিক মেয়ে রে বাবা। মা, আমি তোমাকে এই শেষবারের মতো বলছি, সিনথিয়ার সাথে একটা বাজে ব্যবহার করবে না তুমি। কেন রে? ওর মতো একটা কাজের লোক এই বাড়ির বউ হবে, সেটা আমি নীরবে দেখবো? ওর কোনো যোগ্যতা আছে তোর স্ত্রী হবার? আছে, সিনথিয়ার যোগ্যতা। একটা কথা কি জানো মা, তোমার মাঝে অহংকার দিয়ে ভরে গেছে। অহংকার পতনের মূল। এই কথাটা হয়তো বা তুমি ভুলে গেছো। এই যে সামান্য কাজের মেয়ে, যে মেয়েটা, তার মাঝে আমি কখনো অহংকার দেখিনি। তুমি এত অপমান করার পরেও এই মেয়েটা তোমাকে সম্মান করে। এটাই তফাৎ তোমার আর ওর মাঝে। শুভর কথাটা শোনার পর শুভর বাবা মা নিশ্চুপ হয়ে যায়। সত্যিই তো বলছি শুভ। সিনথিয়া শুভর ভালোবাসা পাবার পরেও শুভর মায়ের কথা চিন্তা করত। সব থেকে বড় বিষয় হলো সিনথিয়া বরাবর এই পরিবারের প্রতিটা লোকের কথা চিন্তা করত, যা অন্য কেউ হলে করতো না। শুভ আবারও নিজের মাকে উদ্দেশ্য করে বলল, দেখো মা, আমি জানি না আমার সিদ্ধান্তে কে কি বলবে, তবে আমি সিনথিয়াকে বিয়ে করছি। এটা তো আমি করবো মানে করবোই করব। দেখ বাবা, সব বুঝলাম, কিন্তু এমন হুট করে। বাবা, সিদ্ধান্ত সবসময় হুট করে নিতে হয়, আর যে সিদ্ধান্ত আমার জন্য মঙ্গলজনক সেই সিদ্ধান্ত আমি নিবই নিব। শুভর কথাটা শেষ হতেই শুভর মা নিজের চোখের জল ছেড়ে দিল। সিনথিয়ার উপর করা তার অন্যায়গুলোর জন্য এখন নিজের কাছে নিজেই ছোট হচ্ছেন তিনি। শুভর মা সিনথিয়ার দিকে এগিয়ে এসে সিনথিয়ার হাত ধরে কান্না করে দিয়ে বলল, ক্ষমা করে দিস মা। আজ আমি আমার করা সব ভুলের জন্য ক্ষমা প্রার্থী। আমি কখনো ভাবতে পারিনি আমি যা করছি তা ভুল ছিল। আজ আমার ছেলে আমার ঘুমন্ত চোখটা মেলে দিয়েছে। ক্ষমা করে দিস মা আমার। এ কি বলছেন বড় মা? আমি আপনার করা আঘাতে মোটেও কষ্ট পাইনি। আপনি দয়া করে আমাকে আর ছোট করবেন না। সিনথিয়ার কথাটা শেষ হতেই শুভ মুচকি হাসি দিয়ে নিজের মাকে উদ্দেশ্য করে বলল, দেখলে মা, তারপরেও বলবে সিনথিয়া আমার যোগ্য নয়? না খোকা, সিনথিয়া মা আমাদের বাড়ির যোগ্য। আমি আজ আর এক্ষুনি তোদের বিয়ের ব্যবস্থা করব। শুভর মা বাবা চলে গেলেন সিনথিয়া আর শুভর বিয়ের ব্যবস্থা করতে। সকলে চলে যাওয়ার পর সিনথিয়া শুভর দিকে এগিয়ে আসলো। সিনথিয়ার গালের উপর 5 আঙ্গুলের ছাপ পড়ে আছে। শুভ সিনথিয়ার গালের উপর নিজের হাত রেখে দিয়ে সিনথিয়াকে উদ্দেশ্য করে বলল, খুব ব্যথা করছে তাই না? আমি আজ অনেক খুশি। এমন একটা মানুষকে নিজের জীবনে পাবার পরে আর কি কোনো কষ্ট থাকতে পারে? আমি আজ অনেক খুশি। সিনথিয়ার কথাটি শেষ হতেই শুভ সিনথিয়াকে নিজের বুকে টেনে নিল। সত্যিকারের ভালোবাসা কখনো হারিয়ে যায় না। সত্যিকারের ভালোবাসা সব সময় পূর্ণতার পথেই হাঁটে। অতঃপর আর কি, সিনথিয়া আর শুভর বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গেল। সিনথিয়া আজ অনেক খুশি নিজের জীবনের একমাত্র পুরুষকে পেয়ে, যাকে সে নিজের মন থেকেও বেশি ভালোবাসে। সিনথিয়া আর শুভর মাঝে এমন মিলন মেলা হবার পেছনে অনেকে অন্তরায় ছিল, তবে তাদের ভালোবাসার কাছে সেসব অন্তরায় দূর হয়ে গেল। আপনারা সবাই দোয়া করবেন শুভ আর সিনথিয়ার জন্য, তারা যেন সবসময় এমন করেই ভালোবাসায় থাকতে পারে। অতঃপর বলতে চাই, ভালো থাকুক ভালোবাসা, পূর্ণতা পাক পৃথিবীর সমস্ত পবিত্র ভালোবাসার অনুভূতি।